হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আমরা ভালো আছি। সরকারি নিয়ম অনুযায়ী এই লকডাউনের পরিস্থিতিতে আমরা নিজেদেরকে ঘরে রেখেছি, নিরাপদে রেখেছি এবং সমাজকেও নিরাপদে রেখেছি। স্টে হোম, স্টে সেফ, এই নীতি নিয়েই আমরা সবাই এখন চলছি। যাই হোক, আজকে আমরা সাহিত্য চর্চার মধ্যে আজকে আমি আর একটা কবিতা একটু আলোচনা করব। আমি এই লকডাউনে বাড়িতে বসে পড়েছি, সেইটা নিয়ে একটু শেয়ার করছি, চর্চা করেছি। তো আজকের পার্টটা হচ্ছে, আমরা আগেই এই ভিডিওটার আগের একটা অংশ সেখানে সম্পূর্ণ করতে পারিনি। মেটাফিজিক্যাল পোয়েটসদের নিয়ে একটা আলোচনা হচ্ছিল, মানে একটু আমরা কথাবার্তা শেয়ার করছিলাম। তো সেই মেটাফিজিক্যাল পোয়েটসদের নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে ডানের গুডমর মেটাফিজিক্যাল পোয়েটস সংক্রান্ত আলোচনা শেষ করার পর জন ডানের একটা কবিতা গুডমরো নিয়ে আলোচনা চলছিল। আমরা বলেছিলাম জন ডানের গুডমরো, ক্যানোনাইজেশান, এই টপিকগুলো একটু মানে একে অপরের সাথে শেয়ার করব আলোচনাগুলো। তো গুডমরোটা শুরু হয়েছিল এবং তার পর পার্ট বিভিন্ন ভিডিওতে কবিতাটা শেষ হয়েছে। তো এখন এই ভিডিওটাতে আমি জানি আর একটা কবিতা, দি ক্যানোনাইজেশন বলে যে একটা কবিতা আছে, সেই কবিতাটা আমি একটু আমার অভিজ্ঞতাটা আমি পড়ে যতটুকু বুঝেছি আমি শেয়ার করব। তো দেখা যাক। তো এই ক্যানোনাইজেশন কবিতাটাতে পড়বার আগে যে সমস্ত মেটাফিজিক্যাল পোয়েমস সংক্রান্ত আলোচনা আমরা পড়েছি, অবশ্যই সেটা আমরা একবার দেখে নেব যাদের দরকার। প্রথমে বলি, এই ক্যানোনাইজেশন কবিতাটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা সেমিস্টার 2তে পরীক্ষা দেবে, আমার মনে হয় তাদের জন্য খুবই উপকারী। এই ক্যানোনাইজেশন কবিতাটাতে তাদের সিলেবাসে CC4 যতগুলো কবিতা আছে সেমিস্টার 2তে, CC4 ব্রিটিশ পোয়েট্রি, সেখানে এই ক্যানোনাইজেশন কবিতাটা আছে। তো দেখা যাক, এই ক্যানোনাইজেশন কবিতাটাতে আমরা পড়বার আগে দু একটা কথা একটু রিপিট করে নিই। ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট কেমন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির নানান বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। তো এখন আমরা দুই এক কথায় জেনে নেব, এই যে ক্যানোনাইজেশন কবিতাটা আমরা পড়তে চলেছি, এটা একটা লাভ পোয়েম। এর আগেও আমরা গুডমরোটা পড়েছিলাম, সেই গুডমরোটাও আমরা দেখেছিলাম, সেটাও কিন্তু দ্যাট ওয়াজ অলসো এ লাভ পোয়েম। তো ডান অ্যাজ এ লাভ পোয়েট, ডানের অনেক কবিতায় আছে যার মধ্যে লাভ এক্সপ্রেস করা হয়েছে। গত দিনের আলোচনার মধ্যে আমরা এটাও মেনশন করেছি যে যখন পড়ছিলাম যে ডান এবং তার একটু আগে কন্টেম্পোরারি শেক্সপিয়ারের সাথে সমতুলভাবে যদি তার কবিতাগুলোকে শেক্সপিয়ারের সনেটগুলোর লাভ পোয়েম বা এলিজাবেথান পিরিয়ডের লাভ পোয়েমসের সঙ্গে তুলনা করা হয়, নানান মিল অমিলগুলো, সিমিলারিটিস ডিসিমিলারিটিসগুলো আমরা কম বেশি দেখতে থাকছি। তো এখানেও যেহেতু ডান প্রায় শেক্সপিয়ার বা এলিজাবেথান সনেটিয়ারদের প্রায় সমসাময়িক কন্টেম্পোরারি বলা যায়, তো সেক্ষেত্রে ডান অ্যাজ এ লাভ পোয়েট কেমন দু এক কথায় জেনে নেওয়া যায়। আমরা দেখব, যখন আমরা ডানের কবিতা পড়ি, টেক্সটটা যদি সামনে রাখবো এই ক্যানোনাইজেশন কবিতা পড়ার ক্ষেত্রে, ডানের লাভ পোয়েমগুলোতে আমরা দেখব প্রায় শেক্সপিয়ার যেমন লাভটাকে আইডিয়ালিস্টিক ওয়েতে ট্রিট করেছে তার সনেটগুলোতে বা পোয়েমসগুলোতে, বা অন্যান্যরাও, বিশেষ করে শেক্সপিয়ারের কথা আমরা টানছি ডানের সঙ্গে তুলনা করবার জন্য। শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করলে এলিজাবেথান পিরিয়ড অন্যান্য সনেটারদের সঙ্গেও অনেকটাই একই রকম তুলনা হবে। তো শেক্সপিয়ারের ট্রিটমেন্ট অফ লাভের ক্ষেত্রে আমরা দেখেছি শেক্সপিয়ার ইন হিজ সনেটস অ্যান্ড পোয়েমস, স্পেশালি লাভ পোয়েমস, সেইগুলোতে হি ট্রিটস লাভ অ্যাজ অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অর ইন আইডিয়ালিস্টিক ওয়ে, শেক্সপিয়ার সনেটগুলোতে আমরা দেখেছি। এবং ডানের সনেটগুলো যদি আমরা খেয়াল করি, এই যে গুডমরো, ক্যানোনাইজেশন বা আরও অনেক অনেক কবিতা আছে, তো সেই কবিতাগুলোতে আমরা দেখব দ্য ট্রিটমেন্ট অফ লাভ বাই ডান ইন হিজ পোয়েমস is also idealistic like Shakespeare. By the side of it, some physical treatment of love ডান তার কবিতাতে আশেপাশে রেখেছেন, তার কিছু কিছু কবিতাতে আমরা দেখব। শেক্সপিয়ার কিন্তু সেই ফিজিক্যাল লাভের ব্যাপারটা অত করে ফোকাসড করেননি বেশি করে, কিন্তু ডান কিন্তু সেই ফিজিক্যাল লাভটাকে সামান্য ফোকাস করেছেন, কিন্তু হি এমফাসাইজেস, ডিসপাইট দ্যাট হি এমফাসাইজেস অন দি স্পিরিচুয়াল কাইন্ড অফ লাভ, যেমন শেক্সপিয়ারের মতো। কিন্তু ফিজিক্যাল সাইডটাকেও সে কিন্তু কিছু কিছু কবিতাতে মেনশন করেছে, কিন্তু এমফাসাইজটা কিন্তু ওই স্পিরিচুয়াল লাভের উপরেই আমরা দেখব। গুডমরোতেও বা বিভিন্ন শব্দ বা বিভিন্ন এক্সপ্রেশনের মধ্য দিয়ে যেন কোথাও না কোথাও টাচ অফ ফিজিক্যালিটি আছে,
কিন্তু আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য আমরা কী জেনেছি, যে মেটাফিজিক্যাল পোয়েটসরা তাদের কবিতাতে বিয়ন্ড ফিজিক্যাল ট্রিটমেন্ট করেন বিষয়বস্তু সংক্রান্ত বা লাভ সংক্রান্ত। তো সেটাও আমরা কিন্তু দেখে নেব। ফিজিক্যালিটি থাকলেও, টাচ অফ ফিজিক্যালিটি থাকলেও স্পিরিচুয়াল লেভেল অফ লাভটাকে এলিভেট করেছেন প্রত্যেকটা সনেটিয়াররা, স্পেশালি ডানও। তো এটা ডানের একটা, তাহলে ডান অ্যাজ এ লাভ পোয়েট হিসেবে আমরা শেক্সপিয়ারের সাথে তুলনা করলাম। এবং ডানের ফ্যাক্টরটা যদি আমরা একটা আরেকটু অ্যাজ এ লাভ পোয়েট বা থিম অফ লাভটা ডানের কবিতাতে কেমনভাবে পাওয়া যায় আমরা গুডমরতেও দেখেছি এবং এই ক্যানারেশনেও দেখব, এই দুটো বড় কবিতাতে, যে ডানের সনেটে লাভার এবং বিলাভেড দুটো ইন্ডিভিজুয়াল সোল একে অপরের এই দুটো ইন্ডিভিজুয়াল সোল মিলে একটা নিজেদের মধ্যে একটা ইউনিফাইড হয়ে একটা অ্যাবেলার সোল গঠন করে। অ্যাবলার সোল, ABLERSOUL, মানে ফিমেল আইডেন্টিটি মানে তার বিলাভেড, মেল আইডেন্টিটি মানে ডান বা পোয়েট লাভার হিমসেলফ, দুজনের ইন্ডিভিজুয়াল সোলটা মিশে গিয়ে একটা সোলে ট্রান্সফর্ম করবে এবং সেই একটা যে ইউনিফাইড সোল তৈরি হয়েছে সেই ইউনিফাইড সোলের মধ্যে মেল আইডেন্টিটিও থাকবে, ফিমেল আইডেন্টিটিও থাকবে। এইটা ডানের লাভ পোয়েমের মধ্যে আমরা গুডমরতেও দেখেছি, কোনো একটা এক্সপ্রেশনে তার ডান মেনশন করেই দিয়েছেন যে তারা দুজনে মিলে একটা পৃথিবী তৈরি করেছে, যে পৃথিবীর মধ্যে, যে পৃথিবীতে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না, সবসময় সূর্য উদয় হয়ে থাকে, সেখানে কোনো ঠান্ডা নেই, তারা এক্সটার্নাল হেমিস্ফিয়ার থেকে তারা নাকি আলাদা। তো ওই যে নিজেদের ভালোবাসার জগতের মধ্য দিয়ে একটা নতুন করে জগৎ তৈরি করেছে, সেই যে অ্যাবলার সোল গঠন হয়েছে, সেই অ্যাবলার সোল থেকে কোনো নো পাওয়ার অফ হিউম্যান ওয়ার্ল্ড তাদেরকে একে অপর থেকে আলাদা করতে পারবে না। তারা ইচ আদার সমপরিমাণ ভালোবাসা নিয়ে সারা জীবন থাকবে। ওই যে মেল আইডেন্টিটি অ্যান্ড ফিমেল আইডেন্টিটি মিলে যে একটা অ্যাবলার সোল গঠন করেছে, মানে প্রেমিকের হৃদয় এবং প্রেমিকার হৃদয় মিলে যে একটা অ্যাবলার সোল গঠন করেছে, আবার বলছি শব্দটা ABLER, অ্যাবলার সোল যে একটা গঠন করেছে, সেই সোলের মধ্যে তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি এক্সিস্ট করবে, কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারোরই নেই। তো সুতরাং এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই ক্যানারেশন কবিতাতেও একটা রেফারেন্স দেওয়া আছে, দি ফিনিক্স রিডেল, ফিনিক্স বার্ডের কথা বলা হয়েছে, যে ফিনিক্স বার্ডটা নাকি সে তার মধ্যে সেই বার্ডটা নিজের মধ্যেই নাকি দুটো আইডেন্টিটি নিজের মধ্যে রাখে, ফিমেল অ্যান্ড মেল আইডেন্টিটি তার মধ্যে নাকি এক্সিস্ট করতো, তাই তাকে বাইসেক্সুয়াল বলা হতো। তো ডানের এই ক্যানারেশন কবিতার রেফারেন্স দিয়ে বলা যায় তার এই লাভ পোয়েমসের মধ্যে যে এটা অ্যাবলার সোল গঠন করা হয়েছে, যেখানে মেল আইডেন্টিটি এবং ফিমেল আইডেন্টিটি একসাথে আছে, সেটাও যেন একটা অনেকটা বাইসেক্সুয়াল নেচারের মতোই আসে, আমরা দেখবো ডানের সনেটগুলোতে। আচ্ছা, আরেকটুখানি দেখি যে ডানের সনেটগুলো আমরা অলরেডি বললাম নাকি ডান যে লাভটার কথা তার কবিতাতে বলেন, ক্যানারেশন কবিতার ক্ষেত্রেও দেখব যে লাভ ইজ এ কাইন্ড অফ জার্নি, এ কাইন্ড অফ আর্কিটিপাল জার্নি। এটা নাকি একটা জার্নি, ইট ইজ এ কাইন্ড অফ পিলগ্রিমেজ, যে লাভার্স অ্যান্ড বিলাভার্স তারা নাকি তীর্থক্ষেত্রে যাচ্ছে, যে এ কাইন্ড অফ স্পিরিচুয়াল লাভের কথা বলা হচ্ছে, যে ডানের সনেটগুলোতেও যেন একটা জার্নি, লাভটাকে নাকি একটা জার্নি হিসেবে দেখানো হয়েছে, এবং জার্নিটাকেই একটা আর্কিটিপাল জার্নি, যে আর্কিটিপাল জার্নিতে লাভার্সরা নাকি পিলগ্রিমেজ, লাভার এবং বিলাভেডরা। আমরা দেখব ডান কিন্তু যে লাভটাকে ট্রিট করেছেন অলমোস্ট শেক্সপিয়ারের মতো, যে লাভ কখনো বাধামুক্ত অবস্থায় হয় না, ভালোবাসার মধ্যে বাধাবিঘ্নতা আসবেই, ইম্পেডিমেন্ট মাস্ট কাম। এখন শেক্সপিয়ার ঠিক যেমনভাবে ট্রিট করেছেন লাভটাকে, ইম্পেডিমেন্টস মাস্ট কাম ইন দি মিডস্ট অফ লাভ, বাট দি লাভার্স অ্যান্ড দি বিলাভেড হ্যাভ টু ওভারকাম দ্যাট হার্ডেলস অফ লাইফ স্মুথলি। তাহলে ভালোবাসার মধ্যে বাধাবন্ধন আসবে, সেটাকে জয় করতে হবে, এবং সেই জয়টা তখনই হবে ইফ দি লাভার্স অ্যান্ড বিলাভেডস আর ইন ট্রু লাভ টু ইচ আদার। ভালোবাসাটা যদি ট্রু লাভের হয় তবেই কিন্তু সেই বাধাটা অতিক্রম করা যাবে। শেক্সপিয়ারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তার অন্যান্য সনেটগুলোতে বন্ধুর প্রতি ভালোবাসা হোক, ডাকলেটির প্রতি ভালোবাসা হোক, দীর্ঘ বিচ্ছেদের পরেও তাদের নাকি মিলন ঘটে যায়, একে অপরের বন্ধুর ভালোবাসা যদি সত্যিকারের হয়ে থাকে। তো সেক্ষেত্রে ডান এই একই কথাই বলেছে। তাহলে হোয়াট ডান হেয়ার এমফাসাইজেস ইন হিজ ট্রিটমেন্ট অফ লাভ, ডান হেয়ার হ্যাজ এমফাসাইজেসড দি ট্রু পাওয়ার অফ লাভ, দ্যাট ইভেন আফটার এ লং সেপারেশন এ লাভার ক্যান ইউনাইট উইথ হিজ বিলাভেড ইফ দে আর ইন ট্রু লাভ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরও একটা ফ্যাক্টর দেখা গেছে ডানের গুডমরো কবিতা বা ক্যানারেশন কবিতাতে, যে পাওয়ার অফ লাভ
ডান নাকি সবসময় একটা বলিষ্ঠভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন তার কবিতাতে, যে লাভ হ্যাজ দি পাওয়ার টু মেক দি লাভার্স অ্যান্ড বিলাভেড পিউরিফাইড অ্যান্ড সামথিং। যদি লাভার এরভাবে যদি ভাবা হয়, লাভার এবং বিলাভেডের মধ্যে যদি ট্রু লাভ হয়, যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, যদি তাদের মধ্যে এমন কিছু থাকে যেগুলো কারেকশন করবার দরকার আছে, তো সেইগুলো পাওয়ার অফ লাভ, ট্রু লাভের মধ্যে যদি থাকে, অবশ্যই সেই অ্যামেন্ডমেন্ট বা কারেকশানগুলো অটোমেটিক্যালি হয়। এটা কিন্তু আমরা ট্রু লাভের মধ্যে দেখেছি, মানে এ কাইন্ড অফ অ্যামেন্ডিং পাওয়ার আছে, পিউরিফিকেশান আছে। আমরা ডানের ট্রিটমেন্ট অফ লাভের মধ্যে এটা আমরা দেখব। এবং যদি আমরা ডানের অন্যান্য কবিতাগুলো বা ক্যানোনাইজেশন গুডমার কবিতাগুলোও দেখব যে ডান তার কবিতাতে যে সমস্ত কথাগুলো বর্ণনা করেছেন, লাভ ট্রিটমেন্টটা যখন তিনি করেছেন, সেই লাভ ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখব যে তিনি শেক্সপিয়ারও যেরকম করেছিলেন, যে লাভার এবং বিলাভেড টাইমের সাথে সাথে তারা ফিজিক্যালি এক্সিস্ট করবে না, তাদের ডেমোলিশন হবে, কিন্তু লাভ যে থিসিসটা, যে ফ্যাক্টরসটা, সেই লাভটা ইমর্টাল থেকে যাবে জেনারেশন আফটার জেনারেশন। আর এইটা করবার জন্যে পার্টিকুলার এই ক্যানোনাইজেশন কবিতাতেও আমরা দেখব, এবং গুডমারতেও কিছুটা টাচ দেওয়া আছে, যে ডানও অলমোস্ট লাইক শেক্সপিয়ার, তিনিও ওই ভার্স অর পোয়েট্রি বা কবিতার মধ্য দিয়ে তাদের ভালোবাসাকে স্থায়ী বা ইমর্টালিটি প্রদান করতে চেয়েছেন। লাভার এবং বিলাভেড যদি একে অপরের প্রতি ট্রু লাভ নিয়ে থাকে, শত বাধা আসলেও তারা একটা না একটা দিন এই যে সমস্ত বাধা অতিক্রম করে নিজেদেরকে অক্ষয় রাখতে পারবে। এইভাবে তারা দিনের পর দিন এগোতে এগোতে একটা এক্সাম্পল হয়ে যাবে, তারা জন্য একটা ক্যানোনাইজড হবে ইন দি ওয়ার্ল্ড অফ লাভ। এইভাবেই কিন্তু ডানের ট্রিটমেন্টগুলো আমরা দেখব। তো এখন দেখা যাক, আমরা এই কবিতাটা শুরু করি। কবিতাটাতে এই যে ট্রিটমেন্ট অফ লাভ পেলাম, এই কবিতার মধ্যে এই বিষয়গুলোর জন্য একটা আলোকপাত করা আছে। দেখব যে ক্যানোনেশন কবিতাটা, দি ক্যানোনেশন টাইটেলটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। টেক্সটটা যদি আমরা একটুখানি তাকাই লাইন টু লাইন, টাইটেল খুবই ইম্পর্টেন্ট। ক্যানোনাইজড বা ক্যানোনাইজেশান, এই শব্দটা কিন্তু একটা ক্রিশ্চিয়ান ওয়ার্ড। যখন একটা, তাহলে এই ক্যানোনাইজেশন শব্দটা কোথায় ইউজ করা হয় আমরা একটু জেনে নেব। ক্যানোনাইজেশন শব্দটা ইউজ করা হয়, এটা একটা রিলিজিয়াস টার্ম। চার্চের ক্ষেত্রে কোনো একটা ম্যান অ্যাজ এ সেন্ট হিসেবে যখন তার রিকগনিশন হয়, মানে হয় খ্রিস্টান চার্চ অনুযায়ী, তখন তাকে ক্যানোনাইজড বলা হয়। একটা সাধারণ মানুষ বা একটা প্রিস্ট যখন সে সেন্ট উপাধি পাচ্ছে বা সেন্ট লেভেলে এলিভেটেড হচ্ছে, তখন সে ক্যানোনাইজড হয়েছে বলে ধরা হয়। তাহলে সেন্ট অর ক্যানোনাইজড শব্দটা এটা একটা হোলি টার্ম। তো এক্ষেত্রে ডান দেখা গেছে যে লাভার এবং বিলাভেডকে যেন ক্যানোনাইজড হয়েছে তাদের ভালোবাসার জগতে। মানে কিভাবে সেটা দেখব, যে তারা নাকি একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে এমনভাবে তারা দিন কাটিয়েছে, এবং আলটিমেটলি তাদের এই দেয়ার ভিক্টরি ইন দি ওয়ার্ল্ড অফ লাভ, এই ক্যানোনাইজেশন কবিতাতে আমরা দেখব শত বাধা অতিক্রম করে সমাজের নানান রকম বাধা প্রতিকূলতা মধ্য দিয়েও তারা একে অপরকে সত্যিকারে ভালোবেসে গেছে, এবং আলটিমেটলি কবিতার মধ্য দিয়ে, প্রেটি সনেটের লাইনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে অমর করে রেখে গেছে। এর ফলে তারা ভবিষ্যৎ জেনারেশনের কাছে এখনও পর্যন্ত জায়গা করে রেখেছে। তো এই যে ঘটনাটার জন্যে তাদেরকে ধরা হয়েছে, তারাও নাকি যে ভালোবাসার প্রতি এতটাই ডিভোটেড ছিল, যেমন একটা সেন্ট, যখন একটা সেন্ট গডের প্রতি যতটা ডিভোটেড থাকে, লাভার এবং বিলাভেডরাও একে অপরের প্রতি সংযুক্ত থেকে তারা ভালোবাসার জগতে ভালোবাসার প্রতি অতটাই ডিভোটেড ছিল। তাই তাদেরকেও নাকি ঘুরিয়ে পেঁচিয়ে ওই সেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে তারাও যেন লাভের জগতে ক্যানোনাইজড হয়েছে। তো এটা একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়তে গেলে কনসেপ্টকে জানতে হবে। কনসেপ্ট একটা তুলনা, একটা সিমিংলি হেটারোজিনিয়াস এলিমেন্টকে পাশাপাশি রেখে তুলনা করা হয়। পয়েন্টগুলো অনেক বিস্তর থাকে, যাই হোক ওগুলো নিয়ে বিস্তর আলোচনা করবো না। তো এই হচ্ছে ক্যানোনেশন শব্দটার মানে। তো এক্ষেত্রে আমার কবিতাটা কীভাবে শুরু হচ্ছে দেখব, যে কবি এবং তার বিলাভেড একে অপরের সাথে একটা ম্যাডলি লাভের মধ্যে আছে, একটা ডিলিরিয়াস লাভের মধ্যে আছে, একে অপরকে তাদের ভালোবাসার জগতে একে অপরের সাথে শেয়ার করছে ভালোবাসার জগৎ। ঠিক সেই মুহূর্তে নাকি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি, যদি গল্পের মতো বলা হয়, সেই মুহূর্তে নাকি একটা থার্ড পার্সন ইন্ট্রুডার তিনি এসে তাদের এই কবির এই একে অপরের সাথে কবি এবং তার বিলাভেড মিলে যে তাদের লাভ ওয়ার্ল্ডটাকে শেয়ার করছে, তিনি এসে সেখানে বাধা বিঘ্নতা তৈরি করছে।
বা বিভিন্ন রকমের কথা বাদানুবাদ করছে, নানান রকম পয়েন্টসগুলো তুলে ধরছে। এবং কবির এই কবিতাটা শুরুই হচ্ছে ওই যে থার্ড পার্সন ব্যক্তিটা এসে তাদের ইন দি মিডিস্ট অফ দেয়ার লাভের মধ্যে এসে ডিস্টার্ব করেছে, তাকে উদ্দেশ্য করে, মানে সে হচ্ছে অ্যাড্রেসই, তাকে উদ্দেশ্য করে ভালো তাদের লাভ কন্টেন্টগুলো কবি প্রকাশ করেছেন আমরা দেখব। তো সেই জন্যেই কবিতাটা প্রথমেই যখন শুরু হচ্ছে একটা হঠাৎ একটা সাডেন বিগিনিং বলে যে একটা ইমপ্রেশন তৈরি হয়, যেটা মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা বৈশিষ্ট্য। আমরা আগের কবিতাতেও দেখেছি যে মেটাফিজিক্যাল পোয়েমসগুলো যেন একটা সাডেন বা অ্যাব্রাপ্টলি বিগিন হয়। তো সেই লাইনটা আমরা এখানে পাচ্ছি। প্রথম লাইনটার দিকে আমরা যদি একটু তাকাই, দেখব ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এই যে লাইনটা এক্সপ্রেশন করছে ফর গডস সেক, মানে এই যে ঈশ্বরের ফর গডসে প্রথমেই গডের কথা একটা মানে তিনি মেনশন করেছেন যে হোল্ড ইউর টাং, থার্ড পার্সনকে বলছেন। থার্ড পার্সন মানে কবি এবং তার বিলাভেড রয়েছে এবং থার্ড পার্সন এসে তাদের মধ্যে ইনক্লুড করেছে। সেই ইনক্লুডারকে বলছেন যে ফর গডস সেক, ঈশ্বরের নামে বলছি, তুমি তোমার কথাবার্তা সংযত করো। হোল্ড ইউর টাং মানে উল্টো পাল্টা কিছু বলো না। লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও। এই যে কবি কথাটা বলছেন, তার মানে কি সামথিং বিফোর ওয়াজ অলরেডি হ্যাপেন্ড, কিছু একটা ঘটেই গেছে। তাহলে কোনো একটা জিনিস ঘটে গিয়ে তার ক্লারিফিকেশনটা এখন কবি দিচ্ছেন। এই জন্যেই এই যে কবিতাটা হঠাৎ শুরু হয়েছে, অ্যাব্রাপ্ট বিগিনিং, কিছু একটা আগে ঘটেছে, সেটা আমরা এখন ব্যাকগ্রাউন্ড না জানলে জানতাম না। তাহলে সেই জন্যে এই যে হঠাৎ শুরু হওয়ার ঘটনার জন্যেই এই মেটাফিজিক্যাল পোয়েট্রির যে বৈশিষ্ট্যটা আমরা পাই, কবিতাটা হঠাৎ করে শুরু হয়, সেইটা কিন্তু ইমপ্রেশন আমরা পেয়েছি। প্রত্যেকটা মেটাফিজিক্যাল পোয়েমসে আমরা একটু চেষ্টা করলে দেখে নিতে পারবো। বলছে ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। কথা তো তাই ছিল যে তারা দুজন ভালোবাসছিল, হঠাৎ করে থার্ড পার্সন এসেছে। থার্ড পার্সন আসার পরে তাদের ভালোবাসার জগতে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তাই এবং সেই থার্ড পার্সন এসে নানান রকম কথা বলছে, লাভ, তারা যে এই একে অপরের সাথে ভালোবাসায় মত্ত আছে এই সংক্রান্ত বিষয়ে তারা তিনি হয়তো কটূক্তি করেছেন বা নানান রকমের মত পোষণ করেছেন। এই থার্ড পার্সনটা কে অ্যাকচুয়ালি? এই থার্ড পার্সনের পরে কবিতাটা যত এগোবে, যত এক দুই লাইন আমরা আরও পড়ে যাব, আমরা দেখব এই থার্ড পার্সন আর কেউ না, একটু বলা ভালো, এই থার্ড পার্সন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দি সোসাইটি। তৎকালীন সোসাইটিতে যারা এজ ওল্ড কনভেনশন এবং ওই পুরনো পন্থা, পুরনো আগেকার বিভিন্ন রকমের নিয়মকানুন নিয়ে সমাজ ব্যবস্থা চলবে, ভালোবাসার সংজ্ঞাটা যেন তাদের কাছে অন্য রকম ছিল, লাভার মানে এই কনসেপ্ট অফ লাভ ব্যাপারটা তাদের কাছে অন্য রকম ছিল। কবি এবং তার বিলাভেড যেভাবে তাদের একে অপরের সাথে লাভ শেয়ার করছে, এই ওয়ার্ল্ডটা যেন তাদের কাছে একটা ডিফারেন্ট ডাইমেনশন ছিল। তো এখানে আমরা দেখব, বলছে ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এবং এইটা বলার পরে তিনি কিছু প্রবাবিলিটিসের কথা বলছেন, কিছু সম্ভাবনার কথা বলছেন। তিনি কি বলছেন? অর চাইল্ড মাই পালসি, অর মাই গাউট। আমরা দেখব, যদি এই কবিতা পড়বার ক্ষেত্রে ডানের বায়োগ্রাফিক্যাল স্কেচগুলো একটু ঘাঁটি, ডান একটু এজ ওল্ড হয়ে গেছেন, তিনি একটু বেশি এজেড হয়ে গেছেন, একটু বয়স্ক, এবং তিনি যে বিলাভেডের সঙ্গে তিনি লাভ শেয়ার করছেন, সেই বিলাভেডের তুলনামূলকভাবে কম্পারেটিভলি একটু বয়স কম। তাহলে এই যে কম বয়স এবং বেশি বয়স, লাভার বেশি বয়স এবং বিলাভেড কম বয়স, এই যে একটা এজ ডিফারেন্স যদি আমরা ফিজিক্যালি ধরি, বলছে চাইল্ড মাই পালসি মিনস প্যারালিসিস, মানে তার শরীরের যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা হয়তো অনেকটা কমে এসেছে। পালসি মানে প্যারালিসিস কখন হয়? একটা মানুষ যখন শিথিল অসাড় হয়ে যায়, কখন? সে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, যখন সে বার্ধক্যের দিকে চলতে থাকে নিয়ার অ্যাবাউট। তো এই কবিতাটা যখন লেখা হয়েছে, নিশ্চয়ই এটা বলা হয়নি যে ডান প্রায় তার 70-80 বছর হয়ে গেছে, এটা কখনো বলা হয়নি। পালসি মিনস ফিজিক্যালিটি বা ফিজিক্যাল স্ট্রেংথ অনেকটাই যেন ডানের কমে এসেছে, এজ ওল্ড। তাই তিনি বলেছেন চাইল্ড মাই পালসি, আমার এই পালসিটাকে, মানে আমার শরীরের বিভিন্ন শিথিলতা, শরীরের বিভিন্ন এজেড হওয়ার জন্য যে সমস্ত উইকনেসগুলো আছে, সেইগুলোকে তুমি চাইট করো। থার্ড পার্সনকে বলতে তুমি নিন্দা করো, আমার শরীরকে নিয়ে নিন্দা করো, আমার ভালোবাসাকে নিয়ে কোনো কথা বলো না। তার মানে এই এই কবিতাতে বারবার রিপিটেডলি এই জিনিসটাই বেশি করে এমফাসাইজ করানো হয়েছে যে নট টু চাইড অ্যাটলিস্ট এ ওয়ান ওয়ার্ড, not a single word is used for chiding or rebuking the concept of love, যেটা কবি এবং তার বিলাভেড একে অপরের সঙ্গে একটা নতুন জগৎ তৈরি করেছেন। আমরা দেখব অর মাই গাউট মানে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, ডিজিজ। ডান যখন তার বিলাভেডের সঙ্গে লাভ শেয়ার করছে, সেই থার্ড পার্সন আসার পরে সে হয়তো নানান রকম কমেন্ট করেছে তাদের ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে,
শারীরিক বা রোগ ব্যাধি বা ইত্যাদি বা ভালোবাসা সংক্রান্ত তাদের যে শেয়ারিং অফ লাভটা, গতি প্রকৃতি, তার কাছে হয়তো তিনি একজন সমাজের রিপ্রেজেন্টেটিভ অফ দি সোসাইটি, তার হয়তো সেরকম ভালো লাগেনি। তাই তিনি কি করেছেন, নানান কমেন্টস করেছেন। তাই ডান তাকে ওয়ার্ন করছেন যে তুমি আমার এই পালসি এবং গাউট নিয়ে তুমি কমেন্ট করো। গাউট মিন্স ডিজিজ, হয়তো শারীরিক বিভিন্ন ব্যতিক্রমী বিভিন্ন অসুখ বিসুখ বা নানান রকমের, বা তার শারীরিক যে দুর্বলতা, তার শারীরিক গঠন, তার শরীরের নানান রকমের উইকনেস বা ইলনেসগুলোকে তুমি চাইট করো। থার্ড পার্সনকে বলছে তুমি আরও চাইট করো, আরও উল্টো পাল্টা বলো। কি বিষয়ে? মাই 5 গ্রে হেয়ার্স। 5 গ্রে হেয়ার্স, 5টা সাদা চুল। গ্রে হেয়ার্স মানে কিসের প্রতীক? একটু আগেই বলছিলাম, গ্রে হেয়ার্স মানেই ওল্ড এজ এর প্রতীক। তাহলে ডান তার বয়স বেশি হতে পারে যদি আমরা এইভাবে ভেবে নিই, বা তিনি একটু তার বিলাভেডের সঙ্গে একটা এজের ডিফারেন্সটা অনেকটা হয়ে গেছে, এটাও ধরে নিতে পারি নানান রকম। তা 5 গ্রে হেয়ার্স, 5টাই কি তার মাথায় চুল ছিল? এটা একটা নিউমেরিক্যাল কনসেপশান। 5 মিনস লিটিল, যদি ধরি লিটিল গ্রে হেয়ার্স। লিটিল হেয়ার্স মানেই হচ্ছে তার টাক পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাল্ড হেড বলে, ব্যাল্ড হেড, বিএলডি, ব্যাল্ড HEAD, ব্যাল্ড হেড বলে একটা কনসেপ্ট আসছে, মাথায় চুল কম। তো মাথায় যদি চুল কম হয়, নিশ্চয়ই তার বয়স হয়েছে বেশি। তাহলে সেই বয়স বেশি হওয়ার জন্যে, ব্যাল্ড হেড, বয়স বেশি হওয়ার জন্যে এটা একটা আপত্তি হতে পারে থার্ড পার্সন যে ব্যক্তি, যিনি সমাজের প্রতিনিধি, তার কাছেও হতে পারে বা অন্যান্যদের কাছেও হতে পারে। তাই এইটা কোনো ব্যাপার না, তিনি সেইগুলো নিয়ে কমেন্ট করুক, তার ব্যাল্ড হেড নিয়ে কমেন্ট করুক, তার ডিজিজ নিয়ে কমেন্ট করুক, তার ফিজিক্যাল উইকনেস নিয়ে কমেন্ট করুক, নানান রকম কমেন্ট করুক। আরও তিনি কথা বলছেন, অর রুইন্ড ফরচুন ফ্লাউড, যদি আমরা টেক্সটের লাইনে দেখি, রুইন্ড ফরচুন ফ্লাউড, বা তার যে সমস্ত ওয়েলথ প্রপার্টিজ, তার নিজের, যেটা কবি নিজে শেয়ার করতেন, সেই সংক্রান্ত ব্যাপারে যা কিছু রুইন্ড হয়েছে, সেই সমস্ত কথাবার্তা নিয়ে সে কমেন্ট করুক, কবির সমস্ত কিছু নিয়েই কমেন্ট করুক, কিন্তু লাভটাকে নিয়ে তার কমেন্ট করা উচিত নয় এবং তিনি করতেও দেবেন না। সেই ওয়ার্নিংটা থার্ড পার্সনের কাছে দিচ্ছে। তো অলরেডি ট্রিটমেন্ট অফ লাভ, ডান্স ট্রিটমেন্ট অফ লাভের ক্ষেত্রে আমরা যে কথাটা মানে বলে ফেলেছিলাম, যে তিনি সবসময় লাভটাকে এমনভাবে প্রেজেন্ট করেন যেন একটা নোবেল পাওয়ার। লাভ হ্যাজ দি পাওয়ার টু চেঞ্জ এ ম্যানস লাইফ। লাভ হ্যাজ দি পাওয়ার টু মেক দি লাভার অ্যান্ড বিলাভেড এ ম্যাড ওয়ান। তাদেরকে যেন উন্মত্ত করে দেয়। অ্যান্ড ইন দিস ম্যাড সিচুয়েশান দে ক্যান ডু এভরিথিং, দে ডোন্ট কেয়ার এভরিথিং। তাদের কোনো কিছুর কেয়ার করাই পড়ে না, কেয়ার করার প্রয়োজনই পড়ে না। দে আর টু মাচ ডেলিভারেট। ডেলিভারেট মিন্স এইটা নয় যে তারা কিছু ক্ষতি করতে চায়, তারা তাদের লাভের জগতে থাকতে চায়, বিনিময়ে তারা তাদের জীবনটাকেও স্যাক্রিফাইস করে দিতে রাজি। তাহলে লাভ হ্যাজ দি পাওয়ার অফ মাল্টিপ্লিকেশান। কোনো একটা মানুষের, ওই যে একটু আগে আলোচনা করছিলাম, ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে দেয়। মাল্টিপ্লিকেশান, পিউরিফিকেশান অ্যান্ড সাবলিমেশান, সেই পাওয়ারটাকে যেন দেখানো হয়েছে। তাই লাভারকে উল্টোপাল্টা কথা বলার পরেই তাকে একটা সেইভাবে অ্যাটাক করেছেন থার্ড পার্সন ইন্ট্রোডারকে কবি। আমরা দেখব তিনি আরও কিছু কন্টেন্ট, আমরা বলেছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রি যখন পড়ানোর সেই আলোচনাটা হয়, যে মেটাফিজিক্যাল পোয়েটসরা তাদের বিভিন্ন স্টেটমেন্টকে লজিক্যালি এবং আর্গুমেন্টেটিভলি তারা প্রেজেন্ট করে। যতক্ষণ না সেইটা প্রুভ হয়, তারা সেই প্রচেষ্টা চালিয়ে যায়। দেখা যাক, বলছে উইথ ওয়েলথ ইওর স্টেট। তুমি বলছে উইথ ওয়েলথ ইওর স্টেট। ওয়েলথ শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়েলথ মানে সম্পদ। উইথ ওয়েলথ ইওর স্টেট, তোমার পজিশনকে তুমি ইমপ্রুভ করো, তুমি সম্পদ বাড়াও। তুমি সম্পদ নিয়ে, আমার সম্পদ ধ্বংস হয়ে গেছে, সেটা তোমাকে কেয়ার করতে হবে না। ভালোবাসার জগতে এসে আমার সব কিছু নয়ছয় হয়ে যাচ্ছে, সেটা তোমার কেয়ার করতে হবে না। আমার শরীর খারাপ, সেসব তুমি নিয়ে কমেন্ট করো। বলছে উইথ ওয়েলথ, সম্পদ দিয়ে তোমার স্টেটকে তুমি ইমপ্রুভ করো। পয়সা কড়ি হলে মানুষের ধন সম্পত্তি বাড়ে, সে হলে সেগুলো মানুষ নিজেদের ব্যক্তি স্বার্থ, ওগুলো নিয়ে কবির কিছু যা আসে না। তাই থার্ড পার্সনকে বলছে তোমার সম্পদ তুমি বাড়াও। ইওর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, তুমি নানান রকমের আর্টস শেখো, করে তোমার মাইন্ডটাকে ইমপ্রুভ করো। এটার জন্য একটা স্লাইড একটু খোঁচা দেওয়া হয়েছে। কোথায়? থার্ড পার্সন বা রিপ্রেজেন্টেটিভ অফ দি সোসাইটির যে সমস্ত লোকরা, তাদের মধ্যে কনসেপ্ট অফ লাভ সম্পর্কে নানান রকমের বাজে ধারণা আছে তৎকালীন সময়ে, যে তার ভালোবাসার একটা গতানুগতিক পদ্ধতি, সেই যে জগৎটা তাদের কাছে ছিল, সেই জগৎটা
সম্পর্কে একটা যেন কটূক্তি বা সেইটা একটু যেন একটুখানি নাড়িয়ে দেওয়া হয়েছে ডানের এই কথাতে, যে তাদের হয়তো সেই কালচারটা নেই, যে লাভার এবং বিলাভেড এখানে যে ভালোবাসার মধ্য দিয়ে তারা নিজেদেরকে নিমজ্জিত রেখেছে, তার মধ্যে তারা যে বারণ করছে বা বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তৈরি করছে, তাদের সেই কালচারের অভাব আছে, অনেকটা যেন এই রকম আছে। তার জন্যই বলছেন যে ইওর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ। তুমি এটা একটা স্লাইট একটা কমেন্ট বলতে পারি। তো এটা সাধারণ মিনিংটা কেমন হয়, যে তুমি নানান রকমের আর্টস শেখো, নিয়ে নিজেদের মাইন্ডকে ইমপ্রুভ করো, তুমি যা খুশি করো। বলছে টেক ইউ এ কোর্স, তুমি নানান রকমের কোর্স করো। গেট ইউ এ প্লেস, তোমার পজিশন আরও উন্নত হোক। থার্ড পার্সন বা সমাজের অন্যান্য লোকে ওই রিপ্রেজেন্টেটিভের মধ্য দিয়ে এই বার্তাটা তিনি দিচ্ছেন যে তোমরা আরও বেশি উন্নতি করো, নিজেদেরকে আরও বেশি উপরে তোলো, নিজেরা সবসময় নিজেদেরকে খেয়াল করে তোমরা একে অপরে এগিয়ে যাও, সব কিছু করো। অবজার্ভ হিজ অনার, অবজার্ভ পালন করো, হিজ অনার মানে তার আদেশ। হিজ অনার মানে এখানে বলা যেতেই পারে দেশের রাজা, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, যে সমস্ত মানে তার উপরে যারা আছে একে অপরের সাথে তার সুপ্রিমো, এই সমস্ত সুপ্রিম পাওয়ার সমাজের যারা আছে তাদের কথা তোমরা মেনে চলো, অবজার্ভ করো। অর হিজ গ্রেস, এবং তার যদি আমি আমার বসের কথা আমি মেনে চলি, আমার রাজার কথা যদি আমি মেনে চলি, রাজাও আমার প্রতি খুশি থাকবে, তিনি আমার প্রতি গ্রেস হবেন, মার্সিফুল হবেন, আমার বিপদে আপদে, আমার সময়ে, আমার বিভিন্ন সুবিধা অসুবিধা তিনি আমার সুবিধা দেবেন নানান রকমভাবে, আমার অসুবিধাতে তিনি পাশে থাকবেন এবং আমাকে সুবিধা দিয়ে আমাকে আরও এগিয়ে দেবেন। এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলছে যেটা যেটা ডান বা তার স্পিকার, লাভার এবং তার বিলাভেড এইগুলোকে কেয়ার করে না, কিন্তু থার্ড পার্সনকে বলছে তোমরা এইগুলো করো, অবজার্ভ হিজ অনার, তার কথা তুমি মেনে চলো। সমাজের যারা প্রধান আছে বা যারা ক্ষমতায় আছে তাদের কথা তুমি মেনে চলো এবং তাদের দয়ায় তোমরা থাকো। অলরেডি তোমরা তাদের সঙ্গে সহমত নিয়ে চলো, তাদের সঙ্গে বিরোধিতা বা তাদের সঙ্গে অপোজিশন তোমাদের করতে হবে না, তোমরা তোমাদের মতো করে করো। অর দি কিংস রিয়েল অর হিজ স্ট্যাম্পড ফেস, অথবা কী করো, নানান রকমভাবে এই কথাগুলো এক্সপ্রেশন, যে কিংস রিয়েল, স্ট্যাম্পড ফেস, এগুলোর মানে একটাই, যে সবসময় রাজা এবং প্রশাসন, সমাজের নানান রকম ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ বা সমাজের যে গতি, এক কথাই বলা যায় দি সিস্টেম অফ দি সোসাইটি যেভাবে চলছে তাদের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলো, তোমাদের কোনো কিচ্ছু এর বাইরে আসতে হবে না। শুধুমাত্র কি কন্টেমপ্লেট হোয়াট ইউ উইল, যা খুশি করো, তোমরা যা খুশি করো, অ্যাপ্রুভ, এটা মানতে হবে, তোমরা মানো যে সো ইউ উইল লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও, আমি যে জগৎটাতে আছি, আমি এবং আমার বিলাভেড মিলে যে জগৎটা তৈরি করেছি, সেই জগৎটাতে আমরা থাকতে চাই এবং এই জগৎটাতে এসে তোমরা ডিস্টারবেন্স তৈরি করো না। এক্সটার্নাল ওয়ার্ল্ডে যা খুশি ঘটছে তোমরা সেইগুলো করো, সিস্টেম অফ দি সোসাইটিতে চলো, তোমাদের কিচ্ছু এর বাইরে আসতে হবে না, কিন্তু আমরা যে জগতে আছি সেই জগৎটাকে তোমরা ডিস্টারবেন্স তৈরি করো না। সুতরাং এই ফার্স্ট স্ট্যান্ডাতে কিছু এক্সপ্রেশনের মধ্য দিয়ে অনেকটাই যেন ক্লিয়ার হয়ে গেছে যে ডান্স ট্রিটমেন্ট অফ লাভ, যে ফ্যাক্টরটা আমরা তুলে ধরেছিলাম, যে লাভার এবং বিলাভেড মিলে যে একটা ছোট্ট জগৎ তৈরি করে, ওই যে বলেছিলাম অ্যাবলার সোল, অ্যাবলার সোল মানে দি সোল অফ দি ফিমেল আইডেন্টিটি, দ্যাট মিন্স বিলাভেড, অ্যান্ড দি সোল অফ দি মেল আইডেন্টিটি, দ্যাট মিন্স দি লাভার। এই যে দুটো ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট সোল, সেই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল সোল দুটো একটা ইউনাইটেড সোলে ট্রান্সফর্ম হয়। মানে দুটো বল মিলে যদি একটা জায়গায় রেখে একটা বলের মধ্যে রাখা হয়, এই যে একটা সেলফ আইডেন্টিফাইড একটা ইউনিফাইড সোল তৈরি হয়েছে, যেখানে সোল অফ দি বিলাভেড অ্যান্ড সোল অফ দি লাভার দুটোই একসাথে এক্সিস্ট করে। এই যে জগৎটা তৈরি হয়েছে, এই জগতের পাওয়ারটা এতটাই বেশি, যেহেতু এটা ট্রু লাভ নিয়ে তৈরি হয়েছে একে অপরের, সেই জগতের মধ্যে এক্সটার্নাল ওয়ার্ল্ডের কোনো টাচ বা এক্সটার্নাল ওয়ার্ল্ডের কোনো ফ্লাকচুয়েশান তাদেরকে যেন ছুঁতে পারবে না। তাই কবি এখানে বারংবার ওই থার্ড পার্সনকে মনে করে দিতে চেয়েছেন। আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে দেখব আরও বেশি করে সেগুলো ক্লিয়ার করে দিয়েছেন, সমাজের কোন এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলো হচ্ছে এবং কোন এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলো তাদের কারণের জন্যে ডিস্টার্বড হয়নি, তারা তাদের জগতেই সীমাবদ্ধ আছে। সুতরাং যে কথাটা বেশি করে গুরুত্ব দিতে হবে এখানে, যেটা ডানের গুড মর্নিং কবিতাতেও আমরা দেখেছি, যে পাওয়ার অফ লাভ
তাদেরকে এমন ভাবতে শেখায়, পাওয়ার অফ ট্রু লাভ তাদেরকে এমন কনসেপ্ট তৈরি করে মনের মধ্যে যে তারা কোনো কিছুকে যেন কেয়ারই করে না। তারা এতটাই একে অপরের প্রতি একে অপরের প্রতি তারা এতটাই নিমজ্জিত থাকে ভালোবাসার মধ্যে যে তারা এক্সটার্নাল ওয়ার্ল্ডের সমস্ত কিছুকে তারা ভুলে যায় এক্সটার্নাল ওয়ার্ল্ডে। তো ডানের সেই কনসেপ্টটাকে আমরা এখানে দেখব, সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা দেখব যে এখানে যে শব্দগুলো তিনি বলছেন, ওয়েলথ নিশ্চয়ই একটা পাবলিক, একটা পার্সোনাল গেইন সেখানে রয়েছে। আমরা দেখব যে অবজার্ভ হিজ অনার, হিজ গ্রেস, কিংস রিয়েল, স্ট্যাম্পড ফেস কন্টেম্পলেট, এই এক্সপ্রেশনগুলোর মধ্যে পার্সোনাল ওয়েলথ অ্যান্ড প্রপার্টি এই সমস্ত জিনিসগুলো হাইলাইটেড করা হয়েছে, যেগুলো এক্সটার্নাল ওয়ার্ল্ডে সবাই নিজেদের কাছে রাখতে চায়, কিন্তু কবি এবং তার বিলাভেডের মধ্যে সেই গ্রিডিনেসটা নেই যে তারা এইগুলো নিয়ে প্যাম্পার্ড হবে। তো এই সিচুয়েশানে কবি যেটা বললেন যে সে এবং তার বিলাভেড তারা তাদের জগতে থাকতে চায়, এবং থার্ড পারসন ইন্ট্রুডারকে তিনি অ্যালাও করেননি তাদের এই লাভ ওয়ার্ল্ডে, এবং তাকে তিনি ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে সে যে নিন্দেমন্দগুলো করছিল, ক্রিটিসাইজ করছিল, সেই ক্রিটিসিজমের বিরুদ্ধে তাকে এ কাইন্ড অফ ওয়ার্নিং দিয়েছেন যে সে যেন সব কিছু নিয়ে কমেন্ট করলেও লাভটাকে নিয়ে, যে লাভটা পিউরিফাইড, যে লাভটা সাবলিমেটেড, যে লাভটা যার পিউরিফিকেশন পাওয়ার আছে, সেই সমস্ত বা যেই লাভটা একটা মাল্টিপ্লিকেশন আছে, ট্রু লাভের মধ্যে থাকলে নাকি ভালোবাসার ফলে মানুষের মধ্যে যে গুড কোয়ালিটিসগুলো সেগুলো যেন মাল্টিপ্লাইড হয়, নানান রকমভাবে বেড়ে যায়, মানুষ ভালোভাবে নতুন কিছু ভাবতে থাকে। এই সমস্ত কনসেপ্ট অফ লাভ নিয়ে তারা যে একে অপরের প্রতি নিমজ্জিত আছে, যেগুলো সমাজের কেউ কেয়ার করে না, তাই তাদেরকে সমাজের ওই এক্সটার্নাল ওয়ার্ল্ডের জগতের লোকদেরকে তাদের ভালোবাসার জগতে তিনি অ্যাক্সেস করতে দিতে চান না। আমরা দেখব সেকেন্ড স্ট্যান্জাতে পরের পার্টে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং যেহেতু বড় কবিতা আস্তে আস্তে 2-1টা পার্টে যদি কমপ্লিট করা যায়, পরের পার্টে দেখব আমরা। ধন্যবাদ।